আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয় ঐতিহাসিক, বললেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকের পার্লামেন্ট স্পিকার এবং দেশটির প্রধানমন্ত্রী সহ সবাই বলেছে, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ইসরায়েলি দখলদার শাসন সরাসরি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সমর্থন পেলেও ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের বিরুদ্ধে বড় জয় অর্জন করেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য মেহের নিউজ এজেন্সি। এরপর জানাবো, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে নিরাপত্তা প্রতিশ্রুতি প্রত্যাহারের হুমকি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য বলেছে, ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে তেহরান আঞ্চলিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি প্রত্যাহার করতে পারে। আজ ইরানের আধা সরকারি বার্না নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে একদিনে আরও ১১৫ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল। গাজা যুদ্ধে একের পর এক নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন করে ১১৫ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। অবস্থায় তারা খাদ্য দেওয়ার কথা বলে নিরীহ ফিলিস্তিনিদেরকে লক্ষ্য করে এই হামলা চালায়। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দগ্ধ ২৭ জন বান ইউনিটের সবার অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর উত্তরায় এ পর্যন্ত অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। এছাড়াও একটি সূত্র থেকে দাবি করা হয়েছে এই ঘটনায় ৯ জন মারা গেছে। তবে বান ইউনিটে ভর্তি সবার অবস্থায় আশঙ্কাজনক। ২৭ জন দগ্ধ ব্যক্তিকে বান ইউনিটে ভর্তি করা হয়েছে, তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান আক্রমণের শিকার হলে পাশে থাকবে ইরাক। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয় ঐতিহাসিক, মন্তব্য ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল মাশহাদানি বলেছেন, সম্প্রতি আরোপিত যুদ্ধ ইসরায়েলি দখলদার শাসন সরাসরি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সমর্থন পেলেও ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের বিরুদ্ধে বড় অর্জন করেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। পার্লামেন্টের নিরাপত্তা ও পররাষ্ট্রমন্ত্রী নীতি কমিটির ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন আল মাশহাদানি। সম্প্রতি ইরান যুদ্ধে ইরানের বিজয় অভিনন্দন জানিয়ে বলেছে, যুদ্ধে ইসরায়েলি দখলদাররা বোমা হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে থাকলেও ইরানের জনগণ স্বাভাবিক জীবনযাপন করছে এবং বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে ইসরায়েলি শাসনকে উপহাস করছে। তিনি আরও বলেছেন, ইরানের জনগণ ইরাকের জন্য গর্বের কারণ। ইরান এবং ইরাক দুই প্রতিবেশী দেশ যাদের অভিন্ন নীতি ও স্বার্থ রয়েছে। এ সময় বাগদাদ ও তেহরানের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার উপর জোর দেন মাশহাদানি। ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে ইরাক পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেছেন, ইরাককে সন্ত্রাসী সংগঠন, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এর দখলদারিত্ব থেকে মুক্ত করতে ইরান যে ভূমিকা রেখেছে তার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সম্মান করা হয়। মাশহাদানি ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং কার্যকর সংহতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
ইইউ নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে নিরাপত্তা প্রতিশ্রুতি প্রত্যাহারের হুমকি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য বলেছেন, ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে তেহরান আঞ্চলিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি প্রত্যাহার করতে পারে। আজ ইরানের আধা সরকারি বার্না নিউজের বরাতেই তথ্য জানানো হয়েছে। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে ইরান, আমাদের হাতে অনেক উপায় রয়েছে, আমরা উপসাগর হরমুজ প্রণালী এবং অন্যান্য সমুদ্র এলাকায় নিরাপত্তা রক্ষার দায়িত্ব থেকে সরে আসতে পারি বলেছেন আব্বাস মগদায়াতি। ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের প্রসঙ্গে আজ ইস্তানবুলে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি কূটনৈতিক বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেছেন। E3 দেশগুলো ইরান যদি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির সঙ্গে তার পরমাণু কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনায় না বসে তবে অগস্টের শেষ নাগাদ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছে। গত কয়েক মাসে E3 এবং ইরানের মাঝে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক হলেও তাতে কোনো সমাধান আসেনি। জুন মাসে ইরানের উপর ইসরায়েল হামলার পর এসব আলোচনা স্থগিত করা হয়। রাশিয়া, চীন এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও ইউরোপ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংঘাতের মধ্যে রয়েছে। তখন তারা হরমুজ প্রণালীতে নিজেদের জন্য বিপদ তৈরি করবে এমন অবস্থানে নেই, বলেন মাগদাতি। একদিনে আরও ১১৫ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক হামলায় ১১৫ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৯২ জনকে গুলি করে মারা হয়েছে। তারা বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজার জিকিম চেকপয়েন্টে সহায়তা গ্রহণের অপেক্ষা থাকা ৭৯ জন ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। অন্যদিকে দক্ষিণে রাফা এবং খান ইউনুসে খাদ্য বিতরণ পয়েন্টে নিহত হয়েছে আরও নতুন করে ১৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার হাসপাতালগুলোর জরুরি বিভাগগুলো অভূতপূর্ব সংখ্যক অনাহারী মানুষের চাপে উপচে পড়ছে, যেখানে রোগীদের সামলাতে হিমশিম খাটছে কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন ও টানা অবরোধের পর চলতি বছরের শুরুতে একটা অস্থায়ী যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তি পায় ফিলিস্তিনিরা। তবে মার্চের শুরুতে আবার হামলা চালানো শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। গাজার উপর সম্পূর্ণ অবরোধ চাপিয়ে দেয় ইহুদিবাদী ইসরায়েল। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। ইরানের একটি হামলায় ইহুদিবাদীরা ধ্বংস হয়ে যাচ্ছে। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দগ্ধ ২৭ জন, বান ইউনিটে সবার অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে একটি সূত্র থেকে জানা গেছে পর্যন্ত ৯ জন মারা গেছে। জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী, শিশুসহ ২৭ জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, সবার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক আরও বলেছেন, এখনও দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন। এর আগে দুপুর ২:৩০টার দিকে আহতদের জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা ১:০৬ বিমানটি উড্ডয়ন করে ১:৩০টার দিকে পর এটি বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটির আগুন ধরে যায়। এ সময় আশপাশে হতাহতের অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। অনেকে হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র হাবিবুর রহমান যুগান্তরকে বলেছেন, আমি ক্লাস শেষ করে বের হয়ে ওই সময় দেখি ক্যান্টিনের সামনে শব্দ হয়ে আগুন ধরে গেছে। এরপর দৌড়ে গিয়ে এই পরিস্থিতি দেখতে পাই।